এই ভিডিওগুলো কে তুলেছে? জয়, ওই ছেলেগুলোর মধ্যে একজন। ও ছবিও তুলছিল। একটু পজ করো। এই ছেলেটাকে? ওর নাম আদিত্য স্যার। 5 জন ছিল ওই রেসে। এই রেস শুরু হওয়ার আগে খুব ঝগড়া হয়েছিল ওদের মধ্যে, খুব রেগে গেছিল মনে হয়। ঠিক আছে। স্যার, রেস শুরু হওয়ার আগে রনকের হেলমেটের ভাইজার ঠিক ছিল। রেস শুরু হয়েছিল এইখান থেকে, এই জায়গা থেকে, আর তখন হেলমেটে ভাইজার লাগানো ছিল। তার মানে ওই ভাইজার রাস্তায় কোথাও পড়ে গেছে। এই অ্যাক্সিডেন্ট স্পটটা কোথায়? ওই উপরের দিকে স্যার। চলো। তাহলে কে বলবে এই রেসটা কি কারণে হয়েছিল? কোনো বাজি টাজি ধরা হয়েছিল নাকি? না স্যার, কোনো বাজি টাজি নয়। অ্যাকচুয়ালি স্যার, এটা রেস নয়, সেলিব্রেশন ছিল। কি সেলিব্রেশন ছিল সেটা জানতে পারি? স্যার, হ্যাঁ, ওয়াইজার তো মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে মনে হচ্ছে, উধাও হয়ে গেছে। আমার তো মনে হয় ভেঙে কোথাও পড়ে গেছে। পঙ্কজ, যদি ভাইজার পড়ে গিয়ে ভেঙে যায় তাহলে কিছু টুকরোটা। স্টার্ট করার চেষ্টা করুন স্যার। আরে আমি হাঁপিয়ে গেছি স্যার। আরে হচ্ছে না। আরে ছাড়ুন তো, অনেক হয়েছে স্যার। আরে একে তো আপনি বাইকে বসে রয়েছেন, আর বাইকটাকে কখন থেকে ধাক্কা দিয়ে যাচ্ছি আমি। আরে পঙ্কজ, এই তো গ্যারেজ এসেই গেছে। আরে তুমি এত ইয়াং হ্যান্ডসাম, তুমি এরকম কেন করছো? গ্যারাজ চলে এসছে বলে 3 কিলোমিটার হাঁটিয়েছেন আমায়। হ্যাঁ, কোথায় এই গ্যারাজ তো, স্যার? ওই তো সামনে। আমি হাঁপিয়ে গেছি স্যার। আচ্ছা, তুমি না, বসো, না, আমি না, ধাক্কা দিচ্ছি। না স্যার, আমি দিচ্ছি। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, আরে অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার। আমি জানতাম অভিজিৎ স্যার আসবেন। অভিজিৎ স্যার, থ্যাংক ইউ। আমি জানতাম আপনি আসবেন আর আমাকে রেস্কিউ করবেন স্যার। স্যার, আমরা 3 জনে যাই। আসলে ওনার মেকানিকের প্রয়োজন। না না, নামো 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 পঙ্কজ, নামো বলছি। আমি রুলস ভাঙতে পারবো না, ট্রিপল সেট নয় এটা। আমি আর দয়া। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। আমি আপনার গিফটটা ধরেছিলাম না, সেই জন্য আপনি প্রতিশোধ নিচ্ছেন। বুঝতে পেরেছি। আরে না 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 পঙ্কজ, এটা একদমই নয়। আসলে আমি প্রফেশনাল আর পার্সোনাল দুটোকে আলাদা আলাদা রাখি। আমি 2 বার মারি। 2 বার মারেন মানে? খুব ডেঞ্জারাস লোক। আপনিও তো ইনভলভ ছিলেন, আপনি বলুন। কি ঘাম ঘেমেছো তুমি? এই নাও, মুখটা মোছো। আরে এই হেলমেটটা রাখো, বাইক নিয়ে এসো। ভেরি সুইট অফ ইউ স্যার। আসছি। এ কি ভগবান, কেন তো স্মার্ট বানিয়েছো আমায়? দয়া স্যার, নাম রৌনক, বয়স 23 থেকে 24 বছর। মৃত্যুর কারণ বাইক অ্যাক্সিডেন্ট। গাইস, যে আজকে রেসে সবার পিছনে থাকবে সে ডিনার স্পন্সর করবে। ওকে ওকে, লেটস গো। রেডি, 1 2 গো। চলো দাদা।
জোরে পড়েছে ম্যাডাম, আর তার জন্যই এত বড় আঘাত পেয়েছে। ওর লেফট চোখটাকে দেখো, পড়ে গেলে এরকম আঘাত তো লাগবে না। আমি ওর হেড এক্সরে চাই। আরে অ্যাম্বুলেন্স ডাক! রৌনক, রৌনক! আরে অ্যাম্বুলেন্স ডাকছি কি? রৌনক! রৌনক, আমার সন্দেহ একদম ঠিক। এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। সিআইডিকে ইনফর্ম করো। বস এই দেখো, এর খুলির এক্সরে তো অন্য কথা বলছে, আর বডি দেখে মনে হচ্ছে মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়েছে। এই ডেড বডির অন্য কোনো বিষয় তো তুমি বলতেই পারছো না। আরে বলতে দেবে তবে তো বলবো। তাহলে তাড়াতাড়ি বলো না। এসো দেখো আমি বলছি। এই দেখো, এর বডিতে এতই সাধারণ আঘাতের চিহ্ন রয়েছে যার কারণে কারো মৃত্যু হতে পারে না। মৃত্যুর আসল কারণ হচ্ছে এইটা। স্যার, রৌনকের বাঁ চোখ দিয়ে কোনো একটা অবজেক্ট ভেতরে যায় আর ওটা ওর ব্রেনকে সম্পূর্ণ ড্যামেজ করে দেয়, যার ফলে ম্যাসিভ হ্যামারেজ হয় আর সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে। দেখে তো মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু খুব মন দিয়ে দেখলে মনে হচ্ছে যে কেউ ওকে মার্ডারই করেছে আর বাইকটা ছিটকে বেরিয়ে গেছে। ওখানে বাইক রেসিং হচ্ছিল, মানে বাইকগুলো স্পিডেই ছিল। তাহলে কেউ সঠিক টার্গেটটা করলো কি করে? প্রথমে চোখকে টার্গেট করেছে, তারপরে ব্রেন হ্যামারেজ, মোটরসাইকেল স্কিড করেছে, আর সাথে সাথে রৌনকের মৃত্যু হয়। স্যার, একটা কথা আমি বুঝতেই পারছি না যে হেলমেটের ভাইজারটা ভেদ করে ওই অবজেক্টটা গেল কি করে। না না দয়া, হেলমেটে ওয়াইজার ছিলই না। এই দেখো এখানে ভাঙা। হেলমেটে ওয়াইজার ছিলই না? না, সেটা কিভাবে হয়? হয়তো মোটরসাইকেল রেসের সময় এর ওয়াইজারটা পড়ে গিয়েছিল, বা হয়তো কেউ এই হেলমেটের ভাইজার জেনে শুনে বের করে রেখে দিয়েছিল। অভিজিৎ, একটা কাজ করো, ওই রেসে যে কয়জন বাইকার ছিল ওদের সবাইকে বিউরোতে নিয়ে এসো। আর দয়া, স্যার, অ্যাক্সিডেন্ট সাইটে গিয়ে দেখো এই হেলমেটের ভাইজারটা পাওয়া যায় কিনা। স্যার, চলন্ত বাইকে এইম সেট করেছিল আর ওই অবজেক্টটা গিয়ে চোখ ভেদ করে দিল। আমি তো ইম্যাজিনও করতে পারছি না। স্যার, স্যার এখানে ক্রাইম সিনের ফটোগ্রাফস আছে আর কিছু ভিডিও আছে। ওটাও তো পাওয়া যাবে, কিন্তু এখানে কোথাও কিছু নেই। যদি অ্যাক্সিডেন্ট স্পটে ভাইজার না থাকে তাহলে হতে পারে এটা আগে থেকে প্ল্যান করাই ছিল। স্যার, এর উত্তর তো রৌনকের বন্ধুরাই দিতে পারবে। অ্যাক্সিডেন্ট স্পটটা কোথায়? আরো একটু উপরের দিকে স্যার। আরো উপরে? চলো। স্যার আমি মোটরসাইকেল রেস টুর্নামেন্টে সিলেক্টেড হয়েছিলাম। আমি সত্যি খুব খুশি ছিলাম। আমি এটার জন্য অনেক খেটেছিলাম স্যার, আর এটাই আমার স্বপ্ন ছিল। আর এই খবরটাই আমি আমার বন্ধুদেরকেও দিয়েছিলাম। আমি অর্জুন আর রৌনককেও এই একই কথা বলেছিলাম। হ্যাঁ স্যার, রৌনকই বলেছিল যে চল কিছু করা যাক। হ্যাঁ, এই আনন্দে। আর স্যার, আমরা সবাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। রৌনক বলল যে আনন্দের মুহূর্ত, তাই রেস করা যাক। স্যার, রেসিং স্পটটাও রৌনকই ডিসাইড করেছিল, এমনকি আমাদের সবার জন্য 6টা বাইক ওই নিয়ে এসেছিল। স্যার, এটা রৌনকের পক্ষেই করা সম্ভব। টাকা তো ওর কাছেই ছিল, আমাদের আর সামর্থ্য কোথায়? তাহলে এই আনন্দ কি করে শোকে পরিবর্তিত হলো? 20,000 স্টেপ হয়ে গেছে স্যার, কিন্তু ওয়াইজারের একটা টুকরোও পেলাম না। আর কত সামনে থাকবে ওয়াইজার? স্যার, ফুল স্পিডে থাকতে যদি ভাইজার পড়ে যায় তাহলে সেটা নিশ্চয়ই আশেপাশে পড়বে না, দূরেই ছিটকে পড়ে যাওয়ার কথা। আমার তো মনে হয় না যে ওই ভাইজার হাওয়ায় উড়ে গেছে। কেউ এমন কিছু করেছে যার কারণে রেসের মাঝখানে ভাইজারটা পড়ে গেছে। রেস স্টার্ট হওয়ার সময় হেলমেটে ভাইজার লাগানো ছিল, আর অ্যাক্সিডেন্ট স্পট থেকে উধাও। তার মানে রাস্তার মাঝখানেই কোথাও পড়েছে ওটা। হ্যাঁ স্যার, তাহলে তো এই রুটেই পড়ার কথা। আমরা তো জানতামও না যে এরকম কিছু হবে। রৌনক আমাদের থেকে ফাস্টেস্ট এবং বেস্ট রাইডার ছিল, আমরা তো ওকে পড়ে যেতেও দেখিনি স্যার। ইয়েস!
Yes, I won the race! Wow! I have won the race! আরে কনগ্রাটস ভাই। আরে রনক কোথায় রয়ে গেল? Congrats। মনে হয় হেরে যাওয়ার কারণে ভয় কোথাও লুকিয়ে বসে আছে। এতক্ষণ তো আমাদের পেছনেই ছিল, কোথায় রয়ে গেল? এই ওর আসতে কিন্তু এতক্ষণ সময় লাগে না। ভাই গিয়ে দেখে আসি। তোমরা সবাই রেস করছিলে না, অথচ কেউ জানো না যে রৌনকের বাইক স্কিড করে গেছে? হ্যাঁ, কোনো আওয়াজও শুনতে পাওনি? লুকিং গ্লাসেও দেখোনি? স্যার রনকের একটা অভ্যেস ছিল, ও স্টার্টিংয়ে ইচ্ছে করে পিছনে থাকতো সবার, আর ফিনিশ লাইন আসার কিছুটা আগেই নিজেই রেস বাড়িয়ে সবার আগে বেরিয়ে যেত স্যার। আর স্যার রেসটা জিতে নিত স্যার। হ্যাঁ স্যার, এই জন্যই আমরা ওই নিয়ে বেশি ভাবিনি। আমরা ভেবেছিলাম যে এক্ষুনি স্ট্যান্ড মেরে আসবে আর রেস জিতে স্টাইল মারবে। হ্যাঁ স্যার, আমরা সত্যি এটা দেখে খুব অবাক হয়েছি। তারপরে স্যার যখন আমরা ফিরে এলাম তখন দেখতে পেলাম যে ও রাস্তার উপর পড়ে আছে। দেখুন স্যার, এমনিতে আমি রোজ 15,000 স্টেপ হাঁটি, ও তাই? কিন্তু আজকে হেঁটে কোনো লাভ নেই। আচ্ছা, ওয়াইজারটা পাবো না স্যার। স্যার, পেয়ে গেছি। নাও। দুদিকের স্ক্রুই খোলা হয়েছে। আগে থেকে কেউ খুলে দিয়েছিল নাকি? এই খুনি মনে হচ্ছে স্ক্রুগুলোকে আগে থেকেই ঢিলা করে দিয়েছিল, আর রেস করার সময় স্ক্রুগুলো ঢিলা হয়ে ভাইজারটা পড়ে গেছে। আর ঠিক সময়েই কেউ টার্গেট করেছিল, আর ওই অবজেক্টটা রনিকের চোখে ঢুকে যায়। দারুণ প্ল্যানিং করেছেন। এই রওনাকই এই বাইক রেসের প্ল্যান করেছিল, আর কেউ ওর মার্ডার করে দিয়েছে। এরা প্রত্যেকে মিথ্যে কথা বলছে, সবাই মিথ্যে বলছে। জোকের মতো আটকে থাকতো এরা আমার ছেলে রৌনকের সাথে, টাকা পয়সা লুট করতো, ওর টাকাতেই ফুর্তি করতো সব। মনে রাখিস, তোদের মধ্যে একটাকেও আমি ছাড়বো না, দেখে নিস তোরা। আরে তোদেরকেও কত ভালোবাসতো, তার বদলে ওকে তোরা কি দিলি? এটা ওর প্রাণটাই কেড়ে নিলি। ম্যাম প্লিজ নিজেকে কন্ট্রোল করুন না। কি করে কন্ট্রোল করব? আমরা আমাদের ছেলেকে হারিয়েছি। আমরা আপনাদের কষ্টটা বুঝি। স্যার আমাদের কেউ বলবেন আমার ছেলের সাথে হয়েছেটা কি? রৌনকের অ্যাক্সিডেন্ট হয়নি, রৌনককে কেউ মেরে ফেলে, ওকে মার্ডার করা হয়েছে। মার্ডার? কে মেরেছে আমার ছেলেকে? কে মার্ডার করেছে? এই আদিত্যই মেরেছে আমার ছেলেকে। স্যার ওকে আপনি জিজ্ঞাসাবাদ করুন। কাল রাতে ওর রৌনকের কাছে ওর ফোন এসেছিল, দুজনের মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়াও হচ্ছিল। ওর গলার আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম। আদিত্য, আমরা রেসের ভিডিও দেখেছি, তোমার আর রনকের মধ্যে ঝগড়া তো হয়েছিল, সেটা দেখতেও পেয়েছি। না না স্যার, এক মিনিট, আদিত্য এরকম করতে পারে না। কেন? তুই দেখিসনি ও কতটা রেগেছিল? মারপিট করবে বলে তৈরি হয়েছিল। আরে হ্যাঁ, ও তো ঠিকই বলছে, আমি নিজে দেখেছি ওকে মারপিট করতে। কিন্তু কিসের জন্য তোরা মারপিট করছিলিস? আমরা তো কিছুই জানতে পারিনি। আরে ভাই, তোরা সবাই কেন আমার দিকে আঙুল তুলছিস? ফ্রেন্ডশিপে ঝামেলা হয় না নাকি? কিন্তু তোদের মধ্যে ঝামেলা একটু বেশিই ছিল। হ্যাঁ, ঝামেলা হয়েছিল, মারপিটও হয়েছিল, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি ওকে একেবারে মেরে ফেলবো। আদিত্য, ইয়েস স্যার। কি ব্যাপারে ঝগড়া হয়েছিল তোমার রৌনকের সঙ্গে, বলো। আমি স্যার রনকের থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছিল, আর আমাদের পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে একমাত্র রনকই ছিল যে আমাকে টাকা ধার দিতে পারতো। ও আমাকে প্রমিস করেছিল স্যার যে আমার হেল্প করবে। আমার বোনের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছিল স্যার, আর আমি ওকে ডেইলি ফোন করে মনে করাতাম। আর ও তোমাকে টাকা দেয়নি? ঘুরিয়ে যাচ্ছিল স্যার, আমাকে দিয়ে নিজের কাজ করিয়ে নিত, আর আমিও ওর সব কাজ করে দিতাম, এইটা ভেবেই যে চলো ও তো আমাকে টাকা দেবেই বলেছে। কিন্তু তারপরে প্রথম সপ্তাহটা চলালো, তারপর বললো নেক্সট উইকটা পাক্কা, তারপর বললো রেসটা হয়ে যেতে দে। স্যার ও এই খেলাটাতে মজা পেয়ে গেছিল স্যার। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। তারপর ছেলের বাড়ির লোক বিয়ে ভেঙে দেওয়ার কথা বলে স্যার। ওরা ভাবলো যে আমরা টাকার জন্য মিথ্যে কথা বলছি স্যার। আর এর প্রভাব তোমার পরিবারের উপরে পড়েছিল। আমার বোন ভেঙে পড়েছিল স্যার, সাথে আমিও। তোমার প্রচন্ড রাগ হলো, আর আমি ফোনে ঝগড়া করে নি, কিন্তু স্যার আমি ওকে মারিনি। কিন্তু আদিত্য, প্রমাণ তো তোমায় ইশারা করছে যে তুমিই মেরেছ। রেস স্টার্ট হওয়ার আগেই তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। হ্যাঁ স্যার, আমি রেগে তো ছিলাম, কিন্তু রনক আমাকে প্রমিস করেছিল যে রেস শেষ হয়ে গেলেও আমি টাকা দিয়ে দেবে। আর স্যার ও যখন আমাকে টাকা দিতেই যাচ্ছিল, তাহলে আমি কেন মারবো স্যার ওকে?
গার্গী, খুব সাবধানের সঙ্গে ডিল করতে হবে। খুব কঠিন জায়গায় ঢুকে আছে, একদম ইনট্যাক্ট বাইরে বার করতে হবে। স্যার মনে হচ্ছে অক্সিপিটাল কর্টেক্সে এই অবজেক্টটা আটকে গেছে। মাই গড, স্যার এরকম নুড়ি পাথর তো রাস্তায় পাওয়া যায় না। গার্গী, এটা নুড়ি পাথর নয়, এটা একটা মেটালিক বল। আর এই মেটালিক বলটাকে গুলির মতো ব্যবহার করেছে খনি। একটা কথা তো পরিষ্কার হয়েছে যে রৌনকের মৃত্যু কোনো অ্যাক্সিডেন্টে হয়নি। এটা একটা কোল্ড ব্লাডেড মার্ডার। স্যার, আর এটা হলো ওই মার্ডার ওয়েপেন, এই মেটাল বল। স্যার এটা কি? তুমি জানো না এটা কি? হ্যাঁ, আমাদের তো মনে হয়েছিল তোমাদের মধ্যে কেউ একজন বলবে যে এটা কি। আর কে এই ছোট্ট মেটালিক বলকে গুলির মতো ইউজ করেছে? হ্যাঁ স্যার, আমরা কি করে জানবো এটা কি? কারণ তোমরা 6 জন ছিলে যারা এই বাইক রেসের ব্যাপারে জানতো। তাই খুব স্বাভাবিক যে প্ল্যানিং তোমাদের মধ্যেই কেউ করেছে। তাই তোমরা প্রত্যেকে জানতে যে রনক সেই সময় বাইক চালাবে, আর এটাই হলো ভালো সুযোগ ওর ওপর অ্যাটাক করার। বেটার হবে যদি তোমাদের মধ্যে কেউ বলে দাও এই মেটাল বলটাকে যে দেখেছে। হ্যাঁ স্যার, আমি দেখেছি। হ্যাঁ স্যার, আমিও দেখেছি। স্যার এটা তো বোর্ড গেমসে থাকে, তাই না? হ্যাঁ স্যার, আমিও এরকম একটা গেম রৌনকের বাড়িতে দেখেছিলাম। হ্যাঁ, মনে আছে তো? কিন্তু এটা তো 1 সপ্তাহ আগেও শিবমকে গিফট করেছিল। শিবমকে? তোরা আমার দিকে দেখাচ্ছিস কেন? হ্যাঁ স্যার, ও আমাকে দিয়েছিল গিফট, কিন্তু আমি চাইনি ওর থেকে। কোথায় সেই বোর্ড গেমটা? কোথায় আছে? স্যার পেয়ে গেছি বোর্ড গেমটা। বলো কি বলবে? স্যার আমি কখনো এটা ছুঁয়েও দেখিনি স্যার। মনে হয় রনক ইচ্ছে করে আমাকে এটা গিফট করেছিল। স্যার ও জানতো যে এই গেমটা আমি খেলতে পারি না। স্যার ও সবার সাথে এরকমটাই করতো স্যার। কখনো পুরনো ঘড়ি গিফট করতো, কখনো অন্য কিছু। সবাইকে ছোট করে ও আনন্দ পেত স্যার। আচ্ছা, যে গেম খেলতে পারতো না তাকে গেম দিয়ে দিত, যার টাকার প্রয়োজন হতো তাকে ও ঝুলিয়ে রাখতো। তাও তোমাদের বন্ধু ছিল এই রনক? হ্যাঁ, বন্ধুত্ব ছিল স্যার। কি ব্যাপার বলো তো? তুমি তো বলছিলে তুমি এটা খেলতেই পারো না, আর এতে কখনো হাতও লাগাওনি। তাহলে এত পরিষ্কার কেন এটা? ধুলোবালি তো কিছুই লাগেনি দেখছি। হ্যাঁ স্যার, স্যার ওই কি প্রত্যেক দিন বের করে ধুয়ে মুছে পুজো করে আবার কি যত্ন করে গুছিয়ে রাখতে? হ্যাঁ, স্যার। হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, একটা মেটালিক বল এখান থেকে মিসিং স্যার।
এই যে, যেটা আমরা রৌনকের চোখ থেকে পেয়েছি। স্যার স্যার আমি সত্যি বলছি, স্যার আমি জানি না এসব কি করে হয়েছে। স্যার স্যার আমি তো এটাকে একবারও ছুঁয়েও দেখোনি, কিন্তু গায়েব হয়ে গেল। হ্যাঁ, জাদু হয়েছে নাকি? তুমি কি জাদুকর নাকি? যেটা দিয়ে রনককে খুন করা হয়েছে সেটা তোমার বাড়ির থেকে মিসিং হয়েছে, বুঝেছো? স্যার আমি কি এতটাই বোকা যে মার্ডার করার পরে গেম বোর্ডটা নিজের বাড়িতে রেখে দেব? বোকা নাকি ওভার স্মার্ট সেটা আমরা দেখে নিচ্ছি। অর্জুন, বিপুল, জয়, আদিত্য, শিবম আর রৌনক, 6 জন বন্ধু। আর এই 6 জন বন্ধুকে মিলিত করে একটাই জিনিস, রৌনকের টাকা। আর হয়তো সেই কারণেই সবাই রৌনকের ইশারায় চলতো। স্যার একটা কথা এখনো বুঝতে পারছে না, যে রৌনক শিবমকে এই বোর্ড গেমটা গিফট করেছিল সেখানে একটা মেটাল বল মিসিং পাওয়া গেল, আর সেই মেটাল বল আমরা পেলাম রৌনকের স্কাল থেকে। এটা কি করে হতে পারে স্যার? কি করে জানি না, তবে মনে হচ্ছে যে শুধু মার্ডারই নয়, একটা মেসেজও রয়েছে। হ্যাঁ, কিন্তু কি মেসেজ হতে পারে যে এরপর আর আমরা তোমার ইশারায় চলবো না? আর স্যার কিলারও জানতো যে রৌনকের ভাইজার পড়ে গেছে। এক মিনিট, একটা জিনিস আমরা মিস করে যাচ্ছি। এই রনক কিন্তু 6টা বাইক হায়ার করেছিল, কিন্তু রনকের কাছে তো নিজের বাইক ছিল। 6টা বাইকের মধ্যে 5টা বাইক ব্যবহার হয়েছে অর্জুন, বিপুল, জয়, শিবম আর আদিত্য। তাহলে এই 6 নম্বর বাইকটা কার জন্য ছিল? 6 নম্বর রাইডার কে ছিল? শিবম। স্যার আমি কি যেতে পারি? আরে তুমি পরে যাবে। 6টা বাইক ছিল না রেসের জন্য? 6 জন থাকা উচিত ছিল, কিন্তু 5 জন ছিল ওখানে। 6 নম্বর কে ছিল? আরে তোমরা তো বললে যে রনক নাকি 6টা বাইক অ্যারেঞ্জ করেছিল, কিন্তু রনকের কাছে তো নিজের বাইক ছিল। তোমরা 5 জন ছিলে, তাহলে 6 নম্বর বাইকটা কার জন্য ছিল? স্যার ওটা নিখিলের জন্য ছিল। নিখিল? এই নিখিলটা আবার কে? স্যার ও আমাদের বন্ধু, রেসে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু ভিডিওতে তো 5 জনকে দেখেছি, ওকে তো আমরা দেখতেই পাইনি। স্যার ও তো আসেইনি। আমরা অনেকবার ওকে ফোন করেছিলাম কিন্তু ও ফোন তোলেনি, আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু ও রেসপন্স করেনি। জানিও না ও কোথায় আছে। জানি না তোমরা আর কত কি লুকিয়ে রেখেছো। নিখিলের ফোন নাম্বার দাও আর অ্যাড্রেসটা দাও। রনক এখানে পড়ে গেছিল। রৌনকের বাঁ চোখে বলটা লেগেছিল, তাহলে হতে পারে কিলার এদিক থেকে টার্গেট করেছিল, এই দিকটা থেকে। আর স্যার ওই মেটালিক বলটা চোখে গেছিল আর স্কালে গিয়ে আটকে গেছিল, তাই অ্যাটাক ওপর থেকে তো হয়নি। রনক এখানে এসে পড়েছিল, তার মানে গুলি এখানে নয়, পেছন থেকে চলেছে। তার মানে যখন ওর বাইক এই রকম জায়গায় ছিল তখন গুলি চলেছে। তাহলে হিসাব অনুযায়ী মেটালিক বল এইখানে এই জায়গা থেকে চলেছে। জায়গাটাও একদম পারফেক্ট, আর লুকানোর জন্য অনেক স্কোপ রয়েছে। স্যার কিলার কিন্তু রৌনকের বাইকের স্পিডটা জানতো, কোন অ্যাঙ্গেল থেকে কত ডিস্টেন্স থেকে শুট করতে হবে সবটাই জানতো। আরে সব বাউন্সার যাচ্ছে স্যার, কিচ্ছু বুঝতে পারছি না। স্যার এমনিতে আমি সুপার ইন্টেলিজেন্ট, কিন্তু এই যে খুনি, এ ফিজিক্সে মাস্টারি করেছে, জিওমেট্রি, টাইমিং, ট্রিগনোমেট্রি, ও অনেক রিসার্চ করে খুন করেছে স্যার। পঙ্কজ, তোমারও পড়াশুনো করা উচিত ছিল। না, এখনো সময় আছে। যদি তুমি পড়াশুনো করে ফেলতে তাহলে এই মাস্টার মাইন্ড কিলারকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে। আই নো স্যার। তাহলে কথা বলবো তোমার অ্যাডমিশনের জন্য? নো স্যার। বলবো না?
স্যার এটা বেস্ট হবে আমরা পঙ্কজকে কোনো কোয়ান্টাম ফিজিক্সের কলেজে অ্যাডমিশন করিয়ে দেবো। কেমিস্ট্রির জন্য আমাদের কাছে তো সালুকে স্যার আছে। এক মিনিট, কি বললে? কোয়ান্টাম কোয়ান্টাম স্যার, আমি ঠিক করে বলতেও পারছি না। আমার পড়াশোনা ছাড়ুন স্যার, এই গুলিটার বিষয় ভাবুন। এই গুলির ট্রেজেক্টরি এর জন্য কোন গান ইউজ করেছে? এমন একটা জিনিস যা দিয়ে একদম সঠিক নিশানা লাগানো যায়। যেমন কোনো গান? হ্যাঁ, কোনো গান কিংবা কোনো পাইপ যা দিয়ে টার্গেট একদম পারফেক্ট অ্যাচিভ করা যায়। গান, পাইপ বা পেইন্টবল গান? স্যার, ও আবার পেইন্টবল গানকে মডিফাই করেনি তো এই শ্যুটটা করার জন্য? হতে পারে। নিখিল, নিখিল, দরজা খোলো নিখিল। নিখিল, নিখিল দরজা খোলো, আমরা সিআইডি থেকে। এই, কি হচ্ছে কি? তোমাদের মধ্যে নিখিলকে? আমি নিখিল নই স্যার। তাহলে নিখিল কোথায়? স্যার আমি জানি না, আমরা তো শুধু রুম শেয়ার করি। তাহলে তোমরা পালাচ্ছিলে কেন? আমরা ভাবলাম হয়তো বাড়ির মালিক ভাড়া চাইবে। আপনারা যখন বললেন যে আপনারা সিআইডি অফিসার, ভাবলাম নিখিল নিশ্চয়ই কোনো ঝামেলা করেছে, তাই পালানোর চেষ্টা করছিলাম। ওকে তো পাওয়াই যাচ্ছে না, আমরা ফেসে যাবো স্যার। পাওয়া যাচ্ছে না? কবে থেকে? ও কোথায়? স্যার কালকে সকালে কোনো বাইক রেসের জন্য বেরিয়েছিল, তারপর থেকে আর ফিরে আসেনি। না কোনো কল, না কোনো মেসেজ। স্যার, আমরা ভেবেছিলাম কোনো পার্টি টার্টি করছে হয়তো, আজকেও আসেনি দেখে আমরা চিন্তায় পড়ে গেছিলাম। ভাবছিলাম পুলিশে গিয়ে রিপোর্ট লেখাই, এরই মধ্যে আপনারা চলে এলেন স্যার। মনে হয় রৌনককে খুন করে পালিয়ে গেছে। খুন? হ্যাঁ খুন। নিখিলের ফোনটা ট্রেস করে দেখো ওর লোকেশন কোথায়। স্যার, চলো ভিতরে যাও, আর মেন দরজাটা খোলো। যাও ভিতরে। দুদিন ধরে ও এখানেই আছে। একে এখানে কে অ্যাডমিট করিয়েছিল? রাস্তায় পড়েছিল, একজন অচেনা লোক ওকে ভর্তি করে যায়। নিখিল, আমরা সিআইডির অফিসার। সিআইডি? তোমার বন্ধু রৌনক, ওর সঙ্গে বাইক রেসে তোমার পার্টিসিপেট করার কথা ছিল না? হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি ওই রেসে ও মারা গেছে। কি? কি করে? আমাদের মনে হচ্ছে ওকে খুন করা হয়েছে। খুন? আচ্ছা, ওই রেসে তো তোমারও যাওয়ার কথা ছিল, কিন্তু পৌঁছওনি। কি হয়েছিল? ওখানে যাওয়ার জন্যই বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে রাস্তায় মাথা ঘোরাতে শুরু করে, আর আমি অজ্ঞান হয়ে ওখানেই তখন পড়ে গিয়েছিলাম। একে বরফির মধ্যে কেউ ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছে। ঘুমের ওষুধ? কে? অর্জুন। সম্ভবত ও এই সব কিছু করেছে। রনককে ওই মেরেছে স্যার। কিন্তু কেন? কারণ ওই তো বরফি নিয়ে এসেছিল। হ্যাঁ রে, টাফ কম্পিটিশন ছিল, কিন্তু ফাইনালি আমার সিলেকশনটা হয়েই গেল। কি দারুণ ব্যাপার! থ্যাঙ্কস ভাই। কনগ্রাচুলেশনস। ভালোই হলো। থ্যাংক ইউ। এতদিন ধরে রেস করার লাভটা ওই না হয় পেলো। গাইস কনগ্রাচুলেট মি, আমি চাকরি পেয়ে গেছি। সেই আনন্দে মিষ্টি মুখ কর। চল, সবার প্রথমে রৌনক। এই নে ভাই, নে। বরফি? তুই খা বরফি, কে জানে কোথা থেকে তুলে এনেছে। আমি এসব জিনিস ছুঁয়ে দেখি না ভাই। না রে ভাই, এতটাও কিপটেমি করিনি, ভালো জায়গা থেকে নিয়ে এসেছি। আরে চাকরি পেয়েছি, একটু তো মিষ্টি মুখ কর ভাই, খা না। হাট, মুখেই ঢুকিয়ে দিবি নাকি? আমি বললাম তো এই ধরনের ফালতু সুইটস আমি খাই না। আরে কি ভাই, তোরা ঝগড়া শুরু করলি? দে আমাকে, দে, আমি খাচ্ছি। যখন দেখ খালি ঝগড়া ঝগড়া, সব সময় না এরকম বাওয়াল করে এরা। পরের দিন যখন ঘুম ভাঙলো, আমার মাথা ঘোরাচ্ছিল। ভাবলাম হয়তো রাতে ঘুম ঠিক করে হয়নি, সেই জন্য হচ্ছে। কিন্তু তাও ভাবলাম রেসে পার্টিসিপেট করলে
হয়তো একটু বেটার ফিল করব। তাই আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার মাথা ঘোরাতে শুরু করে, আর আমি জানি না কি করে অজ্ঞান হয়ে কখন কিভাবে পড়ে গেলাম, কিচ্ছু মনে পড়ছে না স্যার। বরফি আনা হলো রৌনকের জন্য, আর খেয়ে নিল নিখিল। কিন্তু অর্জুনই বা এরকম কেন করলো? রনকের ওপর কিসের প্রতিশোধ নিতে চেয়েছিল? হ্যাঁ স্যার, ইচ্ছে করে আমি ওটা করেছিলাম। কিন্তু স্যার ওই রৌনক না স্যার আমাদের সবাইকে খুব ইনসাল্ট করতো। স্যার ও আমাদের জন্য বাইক নিয়ে আসতো, তারপর আমাদের সবাইকে কথা শোনাতো, বারবার করে বলতো। আমাদের যদি লাঞ্চে বা ডিনারে নিয়ে যেত না স্যার, একটা খরচের হিসেব শোনাতো। মনে হতো যেন আমরা ওর চামচা। এই জন্য ওর বরফিতে ঘুমের ওষুধ মিশিয়েছিলে তুমি, হ্যাঁ? কেন? হ্যাঁ স্যার, কিন্তু আমি শুধু এইটুকুই চাইতাম যে ও একবার অন্তত রেসে হারুক। ও যেন সবার সামনে অপমানিত হয়, আমরা যেন সবাই ওর ওপরে প্রাণ খুলে হাসতে পারি। ও তো এবার একটু বুঝুক যে অপমান কাকে বলে। কিন্তু স্যার আমি সত্যি বলছি, আমি তোমার বন্ধুকে মারার কথা ভাবতেও পারি না। পঙ্কজ, হ্যাঁ স্যার 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 আমি সত্যি কথা বলছি, প্লিজ আমার কথা। চলো চলো স্যার স্যার আমি নির্দোষ স্যার। চলো স্যার শুনুন না আমার কথা স্যার। বস, মার্ডার ওয়েপনে একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। কার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন আপনি? আরে দয়া, ফরেন্সিকে ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও আরো অনেক কিছু পাওয়া যায়। তাহলে তাড়াতাড়ি বলো। আরে স্যার প্লিজ আর সাসপেন্স দেবেন না স্যার। এমনিতেই দয়া স্যার 5 কিলোমিটার হাঁটিয়েছে আমায়, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি সব শিখিয়েছে। আপনি বলুন না। ট্যালকাম পাউডার। ট্যালকাম পাউডার? আর শুধু ট্যালকাম পাউডার নয়, এক ধরনের অয়েলও রয়েছে। ডক্টর গার্গি খোঁজ করছে এটা কি অয়েল। মেটাল বলে অয়েলও আছে আর টেলকম পাউডারও আছে। আচ্ছা, যদি কোনো পেইন্ট বলের মতো কোনো গান থেকে ফায়ার হয় তাহলে অয়েল থাকতে পারে, কিন্তু টেলকম পাউডার? স্যার আমি কোথাও পড়েছিলাম যে রাবারের মতো কোনো জিনিসের ওপরে নাকি টেলকম পাউডার ব্যবহার করা যায়, রাইট? যেমন রাবার ব্যান্ড। হ্যাঁ, আজকাল তো জিমেও ইউজ করা হয় স্ট্রেচেবল ব্যান্ড, ওতেও তো পাউডার লাগানো হয়। যদি কোনো রাবার ব্যান্ডের মতো জিনিস দিয়ে ওই মেটাল বলটাকে টানা যায় আর ফুল ফোর্সে মারা হয়, তো তাহলে সেটা গুলতি হতে পারে স্যার। একদম ঠিক বলেছো অভিজিৎ, ওই মেটাল বল গুলতি দিয়েই চালানো হয়েছে। সেই জন্যই মেটাল বলটা এপর ওপর করে ওর মাথার খুলিতে গিয়ে থেমে যায়। গাড়ি স্পিডে চললেও টার্গেট ঠিক ছিল। কিন্তু স্যার ওই অয়েল? ওই রহস্যেরও পর্দা উঠবে, ডক্টর গার্গি চেষ্টা করছে। কিন্তু একটা কথা বস, এটা বাইকের কোনো অয়েল নয়। কিন্তু মেটাল বলটা গুলতি দিয়েই মারা হয়েছিল। গুলতি এখানে গান আর বুলেট হলো মেটাল বল। এবার আমাদের এটা খুঁজতে হবে যে মেটাল বলের বুলেটটা কার হাতে ছিল। এমন কেউ যে সহজে রনকের উপর নজর রাখতে পারে আর ওকে এম করতে পারে। আর ও তো আগে থেকে রনকের হেলমেটের ভাইজারটা লুজ করে রেখেছিল। ওর কোনো বন্ধুও হতে পারে স্যার, যার উপর রৌনকের পুরো ভরসা ছিল, আর যে রৌনকের হেলমেটটার এই অবস্থা করে দিয়েছে। যে রেসে ছিল না আর সঠিক সুযোগ খুঁজছিল। এরকম তো একজনই হতে পারে যে বাইক রেসের শুটিং করছিল। তাহলে ও আবার এই শুটিংটা করেনি তো জয়? স্যার, জয়ের ব্যাপারে এমন একটা কথা জানতে পেরেছি যেটা খুনের মোটিভ হতে পারে স্যার। এমন কোনো কথা যেটা খুনের মোটিভ হতে পারে? জয়, স্যার আমি মারিনি রৌনককে। স্যার ও তো আমাকে রেস থেকেও সরিয়ে দিয়েছিল। স্যার ও জানতো যে আমি রাইডিংয়ে টাফ কম্পিটিটর, সেই জন্য আমাকে নিজে ফটোগ্রাফার বানিয়ে দিয়েছিল। স্যার ও শুধু নিজে জিতে যাওয়ার একটা ভিডিও চাইছিল, যাতে ও সোশ্যাল মিডিয়াতে দিতে পারে আর তারপর ওর ফলোয়ার্স বেড়ে যায়। হ্যাঁ, সেটা তো আমরা জানি। তুমি এমন কিছু আমাদের বলো যা আমরা জানি না। স্যার আমি কী বা লুকাতে পারি আপনাদের থেকে? তুমি রৌনকের বাবার কোম্পানিতে চাকরি করতে, তাই তো? হ্যাঁ স্যার, করতাম। 3 দিন আগে তোমাকে ওখান থেকে বের করে দিয়েছিল, এই কথাটা তুমি আমাদের বলনি। হ্যাঁ স্যার, ওই
রৌনকের কথা ভেবে স্যার অ্যাকচুয়ালি রৌনক খুব এই ব্যাপারে জেলাসি ফিল করতো। আমার প্রমোশন হতে যাচ্ছিল আর ওর বাবা খুব খুশি হয়েছিল আমার কাজ দেখে। উনি আমাকে একটা নতুন ফ্ল্যাট গিফট করছিলেন। এটা রৌনক সহ্য করতে পারিনি। স্যার রৌনক শুধু এটাই চাইতো যে আমরা যেন ওর ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি, ওর কথা মেনে চলি। তো রৌনক ওর বাবাকে বলে তোমাকে বের করে দিল, আর তুমি রৌনককে মেরে বদলা নিলে? না স্যার, স্যার আমি কি পাগল নাকি বলুন? স্যার আমি দিল্লিতে একটা ভালো চাকরি পেয়েছি, নেক্সট উইক থেকে আমার জয়েনিং। এবার স্যার বলুন আমি কি নিজের পায়ে কুড়ুল মারতে পারি? স্যার দিল্লি শিফট হওয়া মানে রৌনকের থেকে মুক্ত হওয়া, নিউ লাইফ নিউ সিটি। স্যার স্যার ওই ভিডিওটা আমি এই জন্যই রেকর্ড করেছিলাম যাতে ওর একটা শেষ উপহার হয়ে তো থাকে। যখন এই রেসটা হচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? আমি স্যার রৌনকের গাড়িতে ছিলাম। অ্যাকচুয়ালি আমি যেহেতু শ্যুট করছিলাম, ওর বাইকটা যখন লাস্ট ট্র্যাকে কিভাবে পৌঁছাবে, আর স্যার ওর ড্রাইভারও আমার সাথেই ছিল। আপনার জিজ্ঞেস করা হলে ওকেও জিজ্ঞেস করতে পারেন। আর জিপিএস তো আপনারা ট্র্যাক করেই নেন। হ্যাঁ সেটা তো আমরা দেখে নিচ্ছি, আমরা সে বিষয়ে কথা বলে নেব। ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদ করব, আর তুমি এখানেই থাকবে। দিল্লি এখন অনেক দূরে। স্যার রৌনকের বন্ধুদের মধ্যে কেউই ওর বন্ধু ছিল না, সবাই ওকে ঘৃণা করত। অর্জুন ওকে হেরে যেতে দেখতে চাইতো। আদিত্যর বোনের বিয়েটা ভেঙে দিয়েছিল, সেই জন্য রৌনককে ঘৃণা করত। আর জয় একজন রেসার ছিল স্যার, ওকে ফটোগ্রাফার বানিয়ে দিয়েছে। ওর চাকরিটা চলে যায়। সে শিবমের বাড়ি থেকে ওই মেটাল বল পাওয়া গিয়েছিল, ও সন্দেহের তালিকায় আছে। আর ওই গুলতি ওটা কার কাছে ছিল? আর রৌনকের এমন কোন বন্ধু থাকতে পারে যে ওকে এই পর্যায়ে ঘৃণা করতো? স্যার এই জয়ের কাছে মোটিভ ছিল রৌনককে মারার আর সুযোগও, আর ওর কাছে অ্যালাবাইও ছিল। ওই ড্রাইভার বলছিল যে যখন এটা ঘটেছিল তখন জয় ওর সাথে ছিল, আর ওই গাড়ির জিপিএস ওটা এটাও প্রমাণ করে যে জয় যেটা বলছে সত্যি। হ্যাঁ, যদি কোনো বড় লোকের ছেলে তার বন্ধুদের দয়া করে, তাদের অপমান করে, শুধুমাত্র এই কারণের জন্যই কি কেউ তাকে মার্ডার করে দিতে পারে? না অভিজিৎ, কিছু তো আছে যেটা আমরা মিস করে যাচ্ছি। এক মিনিট, আবার ওই রেসের ফুটেজটা দেখাও। পজ করো। পেয়ে গেছি দয়া, যেটা আমরা মিস করছিলাম না সেটা পেয়ে গেছি। খুনি আসলে কে সেটা জানতে পেরে গেছি। খেলাটা তো বাইক রেসে ছিল, কিন্তু হয়ে গেল মৃত্যুর খেলা। আর খেলোয়াড় তোমাদের মধ্যেই একজন, এটা তো নিশ্চিত। সবার কাছে কোনো না কোনো কারণ ছিল, কোনো মোটিভ। প্ল্যান কার ছিল? আর ওই প্ল্যানটাকে কি করে সফল করেছে সেটা আমরা দেখাচ্ছি। রৌনক এখানে ছিল, আর হেলমেটের ভাইজার নিচে পড়েছিল, কিন্তু রেস চলছিল। আমাদের মনে হয়েছিল খুনি কোথাও লুকিয়ে আছে, কিন্তু ওই থিওরি ফ্যাক্টের সঙ্গে ম্যাচ করছিল না। মানে ওই মেটাল বল একদম সঠিক নিশানায় লাগা, ওই পার্টিকুলার অ্যাঙ্গেল থেকে চোখে গিয়ে লাগবে, নিশানা একদম সঠিক ছিল, কিন্তু একটু কঠিন মনে হচ্ছিল। এই মেটালিক বল এখানে এই দিক থেকে এসেছে, ওটা রৌনকের বাঁ চোখে লেগে সোজা মাথায় গিয়ে ঢুকে গেছে। এটা কি করে সম্ভব? কি করে হলো এটা? ওই খুনি বাইকেই ছিল, আর ওই মার্ডার ওয়েপনটা বাইকেই ছিল। ও সেটাকে গুলতির মতো ফ্রন্টে সেট করলো, আর ওই মেটাল বলকে গুলতি দিয়ে টেনে এইভাবে মেরে দিল। আমরা সব বাইক চেক করেছি, কিন্তু শুধু একটা বাইকের ফ্রেমের ভিতর দিকে আমরা ট্যালকাম পাউডার পেয়েছি। আর ওই পাউডার ওই মেটালিক বলেও ছিল। তাহলে সে কে যে এই রেসকে মৃত্যুর খেলা বানিয়ে দিল? আর আমরা এই মেটালিক বলে এক ধরনের তেলও পেয়েছি, সেটা বিশেষত হেয়ার অয়েল। রেসের ভিডিওটা ভালো করে দেখলে এটা বোঝা যায় যে যখন রেসটা শুরু হয়েছিল তখন খুনির চুল বাঁধা ছিল রাবার ব্যান্ড দিয়ে, কিন্তু যখন রেস শেষ হয় তখন তার চুল খোলা ছিল। কিন্তু অত জোরে বাইক চলা সত্ত্বেও সে তার মধ্যেই তার হেলমেটটা খোলে, রাবার ব্যান্ডটা খুলে চুলটাকে খোলে, আবার হেলমেটটা পরে,
কিন্তু তা সত্ত্বেও সে ফার্স্ট হয়। যে রাবার ব্যান্ডটাকে ওর নিজের চুল বাঁধার জন্য ব্যবহার করত, তাই দিয়ে ও গুলতি বানিয়ে ফেলেছিল আর নিজের প্রিয় বন্ধুর প্রাণ নিয়ে নিল। Yes, I won the race! রনক ওই ভিডিওটা শুট করিয়েছিল নিজের পাবলিসিটির জন্য, কিন্তু ওই ভিডিওটাই সমস্ত রহস্য খুলে দিল। তুমি প্ল্যান তো খুব ভালো বানিয়েছিলে, খুব বুদ্ধি করে বানিয়েছিলে, কিন্তু একটা ভুল করে ফেলেছো। তুমি ভুলে গেছিলে যে যে রাবার ব্যান্ড দিয়ে তুমি নিজের চুল বাঁধতে, সেটাই তোমার রহস্য খুলে দেবে। খুনটা তুমি কি করে করেছো সেটা তো আমরা জানি, এবার বলো কেন করেছো। আমি আর কি করতাম স্যার, আমার স্বপ্নগুলোকে ভেঙে যেতে দেখতাম। জানেন স্যার, যখন কারোর স্বপ্ন ভেঙে যায় তখন তার আত্মা মরে যায়। মোটরসাইকেল রেসিং কম্পিটিশন আমার স্বপ্ন ছিল স্যার, আর আমি সিলেক্টেড হয়েছিলাম স্যার। আই ওয়ান দ্যাট রেস, আমি ফার্স্ট হয়েছিলাম স্যার, আর রৌনক সেকেন্ড হয়েছিল। কিন্তু ও আমার জয়টা সহ্য করতে পারলো না স্যার, আমাকে হিংসা করা শুরু করলো। ওর ক্ষমতার অপব্যবহার করে কোনো একটা বোর্ড মেম্বারের সাথে কথা বলে আমাকে ডিসকোয়ালিফাইড করিয়ে দিয়েছিল, এবং আমার জায়গায় নিজে ন্যাশনাল কম্পিটিশনে ঢুকে গেছিল। বন্ধু না তুই আমার, এমনভাবে ঠকালি? হ্যাঁ, এই ছিল তোর বন্ধুত্ব? তোর টাকা আছে বলে তুই সব কিছু কিনে নিবি? জীবন আমাকে একটা সুযোগ দিয়েছিল, একটা সুযোগ, আমার স্বপ্ন পূরণ হতে চলেছিল, কিন্তু সেটাও তুই সহ্য করতে পারলি না। ড্রামা করিস না, একটা চান্সই তো হারিয়েছিস। কেন? ড্যাম ইট ভাই! কারণ তুই ওই কম্পিটিশনে টিকতে পারতিস না, ছিটকে বেরিয়ে যেতিস তুই। তোর কি মনে হয় বাইক রেসিং ফ্রিতে হয়? কোথায় পেতি এত টাকা? এটা ভেবেই তোকে আমি বাঁচিয়েছি, নয়তো ওখানে তোর যা অপমান হতো না, তারপর মুখ দেখাতাম কি করে সবাইকে? মিথ্যে, সবটা মিথ্যে। সত্যিটা এটাই রৌনক, যে তুই আমার জয়টা সহ্যই করতে পারলি না। তুই এটা মেনেই নিতে পারলি না যে আমি তোকে হারিয়েছি, তাই তুই তোর টাকার ক্ষমতা দিয়ে ব্যাকডোর দিয়ে এন্ট্রি নিয়েছিস। বাট রৌনক, আই টেল ইউ হোয়াট, ইউ ওয়ন্ট বি স্পেড। রৌনক, এইবার আমি আর তোকে ক্ষমা করব না। আরে যা, তুই বড় এসেছে, ক্ষমা করব না। টাকার প্রয়োজন হলেই তুই চলে আসবি ভিক্ষা করতে। রৌনক, আমি তোকে... এটা বড় লোকদের খেলা, তোর মতো ভিখিরির জন্য নয়, বুঝেছিস? স্যার, সব কিছু কেড়ে নিয়েছিল আমার থেকে। ওকে দেখলেই স্যার আমার প্রচন্ড মাথা গরম হতো। সেই জন্য তুমি ওকে মেরে ফেলেছো। স্যার, আমার কাছে এই একটাই সুযোগ ছিল। স্যার, কেউ সহ্য করতে পারতো না রৌনককে। সবার কাছে কিছু না কিছু মোটিভ ছিল ওকে মারার। সেই জন্য আমার মনে হলো যে আমি যদি ওকে মেরে ফেলি তাহলে পুলিশ সবাইকে সন্দেহ করবে। আর তুমি শিবমের বাড়ি থেকে ওই যে বোর্ড গেম ছিল, ওর থেকে মেটালিক বলটা চুরি করেছিলে। হ্যাঁ স্যার, ওটা আমি ছিলাম। আমার মনে হয়েছিল খুনের অভিযোগটা শিবমের উপর পড়বে, আর আমি স্যার বেঁচে যাব। অনেক বছরের পরিশ্রম ছিল স্যার, দিনরাত এক করে দিয়েছিলাম আমি ন্যাশনাল কম্পিটিশনের জন্য। স্যার, আমার টাকা রোজগার করবার ছিল, আমার নাম করবার ছিল, কিন্তু ওই রৌনক আমার সব কিছু কেড়ে নিয়েছিল স্যার। তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারতে, তার জন্য কাউকে খুন করার প্রয়োজন ছিল না। তুমি শুধু রনককেই মেরে ফেলোনি, তুমি তোমার স্বপ্নকেও মেরে ফেলেছো।